আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। কর্পোরেট গভর্নেন্স লেকচার সিরিজে লেকচার 3তে আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ মুর্শিদুল আলম, ফাউন্ডার অব অ্যানালিস্ট স্কিল। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডিরেক্টরস রিপোর্ট টু শেয়ার হোল্ডার্স। অর্থাৎ শেয়ার হোল্ডার একটি কোম্পানি ওন করে অ্যাকচুয়ালি, এবং তাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে ডিরেক্টরসরা কোম্পানিটিকে অপারেট করে, বিভিন্ন অ্যাক্টিভিটিস এক্সিকিউট করে। তো কোম্পানি কীভাবে রান করছে, কোম্পানির পারফরমেন্স এবং বিভিন্ন দিক সম্পর্কে শেয়ার হোল্ডারদেরকে ডিরেক্টরদের যে রিপোর্ট করতে হয় অ্যানুয়ালি, সেই বিষয়টি এই কর্পোরেট গভর্নেন্স কোডের মাধ্যমে এক্সপ্লেইন করা হয়েছে। তো আজকে আমি এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। তো ভিউয়ার্স, আমরা যদি আমাদের লেকচার শিটটি দেখি তাহলে আমরা দেখব ডিরেক্টরস রিপোর্ট টু শেয়ার হোল্ডারের ফার্স্ট পয়েন্টই হচ্ছে অ্যান ইন্ডাস্ট্রি আউটলুক অ্যান্ড পসিবল ফিউচার ডেভেলপমেন্টস ইন দি ইন্ডাস্ট্রি। অর্থাৎ একটি কোম্পানি যে ইন্ডাস্ট্রিতে রয়েছে সেই ইন্ডাস্ট্রির কারেন্ট সিনারিও কী এবং ফিউচারে কী ডেভেলপমেন্ট হতে পারে সেই সম্পর্কে ডিরেক্টরসরা শেয়ার হোল্ডারদেরকে রিপোর্ট করবে। অর্থাৎ একটি ইন্ডাস্ট্রির ওভারঅল যে সিনারিও এবং ফিউচার প্রসপেক্ট তা নিয়ে মূলত এখানে রিপোর্টিং কথা বলা হয়েছে। নাম্বার 2তে আমরা দেখছি সেগমেন্ট ওয়াইজ আর প্রোডাক্ট ওয়াইজ পারফরমেন্স। অর্থাৎ একটি কোম্পানিতে অনেকগুলো সেগমেন্ট থাকতে পারে। ফর এক্সাম্পল, একটি কোম্পানিতে যদি 4টি ডিভিশন থাকে তাহলে ডিভিশন 1, 2, 3 এবং 4। তো 4টি ডিভিশনের ফাইন্যান্সিয়াল পারফরমেন্স 4 রকম হবে এবং টোটাল ফাইন্যান্সিয়াল পারফরমেন্সগুলো অ্যাগ্রিগেট করে একটি ফাইন্যান্সিয়াল রিপোর্ট তৈরি হয়। কিন্তু ভিউয়ার্স, ডিরেক্টরস রিপোর্টস টু শেয়ার হোল্ডারে ডিরেক্টরসদেরকে এই টোটাল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে ডিভিশনাল পারফরমেন্সগুলো সেগমেন্ট অনুযায়ী বা জিওগ্রাফিক্যাল লোকেশন অনুযায়ী ভাগ করে শো করতে হবে, যাতে শেয়ার হোল্ডাররা আরও বেটার কোন ডিভিশন বা কোন সেগমেন্ট ভালো পারফরমেন্স করছে বা কোন প্রোডাক্ট ক্যাটাগরি ভালো পারফরমেন্স করছে বা লস করছে সেই বিষয় সম্পর্কে তারা জানতে পারে। তো পয়েন্ট 3তে আমরা যদি দেখি রিস্ক অ্যান্ড কনসার্নস ইনক্লুডিং ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল রিস্ক ফ্যাক্টরস। অর্থাৎ একটি কোম্পানিতে কী কী প্রেজেন্ট এবং ফিউচার রিস্ক রয়েছে এবং ফিউচারে কী কী প্রবলেমের ফেস হতে পারে কোম্পানিটি বা কী কী থ্রেটস রয়েছে সেই বিষয়গুলো এখানে উল্লেখ করার কথা বলা হয়েছে, যেটি ডিরেক্টরসরা শেয়ার হোল্ডারের উদ্দেশ্যে এক্সপ্লেইন করবে বা পয়েন্ট আউট করে ইনক্লুড করবে তাদের রিপোর্টে। পয়েন্ট 4-এ আমরা দেখব ডিসকাশন অন কস্ট অফ গুডস সোল্ড, গ্রস প্রফিট মার্জিন অ্যান্ড নেট প্রফিট মার্জিন হোয়ার অ্যাপ্লিকেবল। অর্থাৎ একটি কোম্পানির ফাইন্যান্সিয়াল পারফরমেন্স অ্যানালাইসিস করার সময় কস্ট অফ গুডস সোল্ড এবং গ্রস প্রফিট মার্জিন, নেট প্রফিট মার্জিনের রেশিও কীরকম, গ্রোথ হয়েছে নাকি এটি ডিক্রিজ করেছে, এই বিষয়গুলো নিয়ে রিপোর্টে একটি অ্যানালাইসিস করতে হবে এবং সেটি শেয়ার হোল্ডারসদের কাছে রিপোর্ট করতে হবে। এবং নাম্বার 5-এ আমরা দেখছি ডিসকাশন অন কন্টিনিউটি অফ এনি এক্সট্রা অর্ডিনারি অ্যাক্টিভিটিস অ্যান্ড দেয়ার ইমপ্লিকেশনস গেইন অর লস। এখানে ভিউয়ার্স, এক্সট্রা অর্ডিনারি অ্যাক্টিভিটিস বলতে বোঝানো হয়েছে, ধরুন একটি কোম্পানি নর্মালি ফার্মাসিউটিক্যাল বিজনেস ইনভলভ, তো তাদের মেইন বিজনেস হচ্ছে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করা, সেল করা। কিন্তু এই কোম্পানি ধরেন হঠাৎ ফরেন এক্সচেঞ্জে ইনভেস্ট করেছে, যেটা তাদের নর্মাল অর্ডিনারি বিজনেস না, এবং সেই ফরেন এক্সচেঞ্জ বিজনেস থেকে তারা হয়তো হিউজ প্রফিট করেছে বা হিউজ লস করেছে। তো এই রিপোর্টগুলো ডিসক্লোজ করতে হবে যদি এরকম কোনো রিপোর্ট থেকে থাকে। তো ভিউয়ার্স, পয়েন্ট 6-এ আমরা এখন দেখব ডিটেল ডিসকাশন অন রিলেটেড পার্টি ট্রানজ্যাকশনস। অর্থাৎ প্রতিটি কোম্পানিতে কিছু না কিছু রিলেটেড পার্টি ট্রানজ্যাকশন থাকে। তো রিলেটেড পার্টি ট্রানজ্যাকশন যদি হয়ে থাকে সেটিকে ডিটেলে ডিসকাস করতে হবে এবং রিপোর্ট করতে হবে শেয়ার হোল্ডার্সের কাছে। এরপরেই পয়েন্ট নাম্বার 7-এ আছে স্টেটমেন্ট অফ ইউটিলাইজেশন অফ প্রসিডস রেজ থ্রু পাবলিক ইস্যুস অর এনি আদার ইনস্ট্রুমেন্ট। অর্থাৎ একটি কোম্পানি যখন পাবলিক ইস্যুর মাধ্যমে ক্যাপিটাল রেইজ করে অথবা অন্য কোনো ইনস্ট্রুমেন্টের মাধ্যমে ক্যাপিটাল রেইজ করে, ফর এক্সাম্পল বন্ড বা ডিবেঞ্চারের মাধ্যমে, সেই মানিটি কোন খাতে ব্যয় হয়েছে বা কোন খাতে ইউটিলাইজ হচ্ছে সেটি কিন্তু ডাইরেক্টরসদেরকে, শেয়ার হোল্ডার্সকে রিপোর্ট করতে হবে। কারণ আলটিমেটলি ফান্ডগুলো হচ্ছে পাবলিক থেকে এসছে, অর্থাৎ শেয়ার হোল্ডার্স থেকে এসছে। তাই এই কারণে তারা ডিজার্ভ করে তাদের ফান্ডগুলো ইউটিলাইজ হচ্ছে ইফেক্টিভলি এবং এফিশিয়েন্টলি, নাকি অন্য কোনো কাজে অর্থগুলো ব্যয় হচ্ছে যেটি ফার্মের জন্য ওয়েলথ ম্যাক্সিমাইজেশনে ভালো কোনো ইম্প্যাক্ট ফেলবে না। তো পয়েন্ট নাম্বার 8-এ আমরা দেখছি explanation if the financial results deteriorate after IPO, RPO, rights, share offer and etc.
অর্থাৎ কোনো কোম্পানি যদি আইপিও, রাইট শেয়ার বা অন্য কোনো ওয়েতে শেয়ার ইস্যু করে ক্যাপিটাল রেজ করার পর তাদের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন যদি ডেটেরিওরেট করে, অর্থাৎ ফাইন্যান্সিয়াল পারফরমেন্স যদি অনেক খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে কেন খারাপ করলো তার একটি এক্সপ্লেনেশন ডিরেক্টরসদেরকে দিতে হবে শেয়ার হোল্ডার্সদের কাছে শেয়ার হোল্ডার্স রিপোর্টের মাধ্যমে। তো এই ব্যাপারটি আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। এর পরের স্লাইডে যদি আমি চলে যাই তাহলে পয়েন্ট নাম্বার 9 আমরা দেখছি explanation of any significant variance between quarterly and annual financial reports। অর্থাৎ ভিউয়ার্স, প্রতিটি কোম্পানিরই কিন্তু কোয়ার্টারলি ম্যানেজমেন্ট রিপোর্টস, সেমি অ্যানুয়ালি ইন্টারিম ফাইন্যান্সিয়াল রিপোর্টস এবং ইয়ারলি অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল রিপোর্টস বা অডিটেড স্টেটমেন্ট থাকে এবং অ্যানুয়ালি ফাইন্যান্সিয়াল রিপোর্টস বা অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস থাকে। তো কোয়ার্টারলি অথবা সেমি অ্যানুয়ালি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এবং ইয়ারলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে কোনো সিগনিফিক্যান্ট ভ্যারিয়েন্স আছে কি না, এবং যদি থাকে সেটি অবশ্যই ডিরেক্টরসদেরকে শেয়ার হোল্ডার্সদের কাছে রিপোর্ট করতে হবে। এটি এ কারণে যে এটি প্রুভ করবে ম্যানেজমেন্ট কতটুকু এফিশিয়েন্ট কোম্পানি রান করার জন্য। অনেক সময় দেখা যায় যে প্রতিটি কোম্পানির কিছু টার্গেট থাকে, অর্থাৎ ডিরেক্টরসদেরও কিছু টার্গেট থাকে এবং ডিরেক্টরসরা ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টারের দিকে অত বেশি ফোকাস না দেওয়ার কারণে কোম্পানির পারফরমেন্স হয়তো অত ভালো থাকে না বা টার্গেট অ্যাচিভ করতে পারে না, কিন্তু লাস্টের দিকে এসে তারা অনেক ফোকাস দেয় অথবা কোনো অসাধু উপায়, ফর এক্সাম্পল উইন্ডো ড্রেসিং বা অন্য কোনো উপায়ের মাধ্যমে কোম্পানির পারফরমেন্স অনেক বৃদ্ধি করার চেষ্টা করে। তো এক্ষেত্রে যদি এরকম কোনো সিগনিফিক্যান্ট ভ্যারিয়েশন থাকে দুই টার্মের পারফরমেন্সের মধ্যে, সেক্ষেত্রে ডিরেক্টরসদেরকে অবভিয়াসলি রিপোর্ট করতে হবে শেয়ার হোল্ডার্সদের কাছে। তো আশা করি ব্যাপারটা আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছেন। তো ভিউয়ার্স, নাম্বার 10-এ আমরা দেখছি স্টেটমেন্ট অফ রিমিউনারেশন পেইড টু ডিরেক্টরস ইনক্লুডিং ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস। অর্থাৎ একটি কোম্পানিতে যতগুলো ডিরেক্টরস আছে তাদেরকে যে রিমিউনারেশন পে করা হচ্ছে সেটার একটি ডিটেল ব্রেকডাউন শেয়ার হোল্ডার্সের কাছে রিপোর্ট করতে হবে। অর্থাৎ ডিরেক্টরসরা তাদের ক্যাপাবিলিটি, স্কিলস এবং এক্সপিরিয়েন্স অনুযায়ী রিমিউনারেশন নিচ্ছে কিনা, নাকি এর থেকে অনেক বেশি বেনিফিট নিচ্ছে, সেই বিষয়টি এখানে মেইনলি ডিসক্লোজ করা হয় শেয়ার হোল্ডার্সের রিভিউর জন্য। নাম্বার 11-এ আমরা দেখছি স্টেটমেন্ট দ্যাট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস প্রেজেন্টস ট্রু অ্যান্ড ফেয়ার ইনফরমেশন। অর্থাৎ ইয়ারলি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ম্যানেজমেন্ট প্রেজেন্ট করবে শেয়ার হোল্ডার্সের কাছে, যেটি অবশ্যই অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হতে হবে, সেই রিপোর্টটি ট্রু এবং ফেয়ার কিনা, অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন এক্সপ্লেন করার ক্ষেত্রে বা ডিসিমিনেট করার ক্ষেত্রে ট্রু এবং ফেয়ার ইনফরমেশন প্রেজেন্স করছে কিনা, সেটিকেই এখানে হাইলাইট করা হয় এবং ডিরেক্টরসরা সেটি একটি রিপোর্টের মাধ্যমে ক্লিয়ার করবে যে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো ট্রু এবং ফেয়ার। তো ভিউয়ার্স, নাম্বার 12 অপশনে আমরা দেখছি স্টেটমেন্ট দ্যাট প্রপার বুকস অফ অ্যাকাউন্টস অফ দ্য ইস্যুয়ার কোম্পানি হ্যাভ বিন মেইনটেইন। অর্থাৎ যে সকল বুকস অফ অ্যাকাউন্টস মেইনটেইন করতে হয় কোম্পানিতে, পারচেস অ্যাকাউন্ট, সেলস অ্যাকাউন্ট এবং অন্যান্য যে অ্যাকাউন্টসগুলো বা ক্যাশ বুক, অন্যান্য যে রিলেটেড জিনিসগুলো আছে যেগুলো মেইনটেইন করতে হয় ফাইন্যান্সিয়াল রিপোর্টের জন্য, তো সেই বুকসগুলো মেইনটেইন করতে হবে কোম্পানিকে এবং সেই বিষয়ে ডিরেক্টরসদেরকে রিপোর্ট করতে হবে শেয়ার হোল্ডার্সদের কাছে দ্যাট দিস বুকস অফ অ্যাকাউন্টস হ্যাভ বিন মেইনটেইন প্রপারলি। এরপরে নাম্বার 13 আমরা দেখছি স্টেটমেন্টস দ্যাট অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকাউন্টিং পলিসিস কনসিস্টেন্টলি অ্যাপ্লাইড অ্যান্ড এস্টিমেটস আর রিজনেবল। এখানে ভিউয়ার্স, অ্যাকাউন্টিং পলিসি, ফর এক্সাম্পল কোনো আইএস বা আইএফআরএসের চেঞ্জ অথবা অন্য কোনো পলিসি যদি চেঞ্জ করা হয়, সেক্ষেত্রে এটা কিন্তু কনসিস্টেন্টলি অ্যাপ্লাই করা হয় না এবং সেক্ষেত্রে কিন্তু প্রিভিয়াস ইয়ারের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সাথে কারেন্ট ইয়ারের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কম্প্যারিজন করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো সে কারণে অ্যাকাউন্টিং পলিসিসগুলো কনসিস্টেন্টলি মেনটেন করাটা খুবই ইম্পর্টেন্ট। আর এখানে এস্টিমেটসের কথা বলা হয়েছে। এস্টিমেটস বলতে আমরা বুঝি ব্যাড ডেট এস্টিমেট অথবা ডেপ্রিসিয়েশন অ্যালাউন্স কতটুকু হবে সেটা এস্টিমেট করা। তো এস্টিমেটসগুলো যেহেতু কারেন্ট ইয়ার বা কারেন্ট সিচুয়েশনের সাথে রিলেটেড, সো এখানে কোনো চেঞ্জেস আসলে এটার ইম্প্যাক্ট প্রিভিয়াস ইয়ারে ওভাবে করে পড়ে না। তো সেক্ষেত্রে আসলে কনসিস্টেন্সি মেনটেন করা অ্যাকাউন্টিং পলিসির মতো ম্যান্ডেটরি নয়। ভিউয়ার্স, নাম্বার 14 পয়েন্ট আমরা দেখছি স্টেটমেন্ট দ্যাট বিএস অ্যান্ড বিএফআরএস হ্যাভ বিন ফলোড ফর ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। অর্থাৎ আমরা সবাই জানি বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এবং বিএফআরএস স্ট্যান্ডস ফর বাংলাদেশ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস, যে দুটি স্ট্যান্ডার্ড মেনটেন করে ফাইন্যান্সিয়াল রিপোর্ট তৈরি করতে হয়, অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস যেটা সিএ ফার্ম অডিট করে, সেটি বিএস এবং বিএফআরএস দ্বারা তৈরি করা হয়েছে কিনা সেটি রিপোর্ট করতে হবে। পয়েন্ট নাম্বার 15 আমরা দেখছি স্টেটমেন্ট দ্যাট ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম ইজ প্রপারলি ডিজাইনড অ্যান্ড এফেক্টিভলি ইমপ্লিমেন্টেড। ভিউয়ার্স, আমরা সবাই জানি একটি কোম্পানির ফাইন্যান্সিয়াল রেকর্ডস থেকে শুরু করে ফ্রড রিস্ক ম্যানেজ করা এবং
ফাইন্যান্সিয়াল ডেটা ট্রু অ্যান্ড ফেয়ারভাবে প্রেজেন্ট করার জন্য ইন্টারনাল কন্ট্রোল খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো ইন্টারনাল কন্ট্রোল প্রপারলি ডিজাইন করা হয়েছে কিনা একটি কোম্পানিতে এবং এটি প্রপারলি এবং ইফেক্টিভলি ইমপ্লিমেন্ট করা হয়েছে কিনা এবং তারা ঠিকভাবে কাজ করতে পারছে কিনা সেই বিষয়টি এই ডিরেক্টরস রিপোর্টের মাধ্যমে শেয়ার হোল্ডারদেরকে অবগত করা হয়। ভিউয়ার্স, এখন পয়েন্ট নাম্বার 16 যদি আমরা দেখি, আমরা দেখব স্টেটমেন্ট শোয়িং এন্টিটিস অ্যাবিলিটি টু কন্টিনিউ অ্যাজ এ গোয়িং কনসার্ন। তো ভিউয়ার্স, আমরা জানি একটি কোম্পানি যখন ফাইন্যান্সিয়াল রিপোর্ট প্রডিউস করে তারা গোয়িং কনসার্ন বেসিসে তাদের রিপোর্ট প্রডিউস করে। অর্থাৎ গোয়িং কনসার্ন মানে হচ্ছে একটি কোম্পানি ফোরসিয়েবল ফিউচার টাইমের জন্য রান করবে এবং ইউজুয়ালি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট করার সময় ধরা হয় যে নেক্সট 12 মান্থস কোম্পানি ইজিলি রান করবে। তো সেক্ষেত্রে যদি কোনো ডাউট থাকে যে কোম্পানি হয়তো ফিউচারে গোয়িং কনসার্ন নাও হতে পারে, কোম্পানি পারফেক্টলি ট্রেড না করতে পারে কোনো ডিফিকাল্টিসের কারণে, তো সেক্ষেত্রে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটি অন্য বেসিসে প্রিপেয়ার করা হয়, এটি গোয়িং কনসার্ন বেসিসে প্রিপেয়ার করা হয় না। এটি আপনারা যখন অডিট বিষয়ে ভালো করে পড়বেন তখন আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো গোয়িং কনসার্ন রিলেটেড যদি কোনো ইস্যু থাকে সেটি অবভিয়াসলি ডিরেক্টরসরা শেয়ার হোল্ডারদেরকে রিপোর্ট করবে। এই বিষয়টি এখানে আর কি বোঝানো হয়েছে। তো এর পরের স্লাইডে আমরা যদি চলে যাই, আমরা এর পরের পয়েন্ট নাম্বার 17 দেখব এক্সপ্লেনেশন ইফ সিগনিফিকেন্ট ডেভিয়েশনস ফ্রম লাস্ট ইয়ার্স অপারেটিং রেজাল্টস অকার্ড। তো লাস্ট ইয়ারের যে অপারেটিং রেজাল্টসগুলো থাকবে তো তার সাথে যদি কোনো সিগনিফিক্যান্ট ডেভিয়েশন থাকে সেই বিষয়গুলো ডিরেক্টরসদেরকে রিপোর্ট করতে হবে শেয়ার হোল্ডার্সদের কাছে। অর্থাৎ কোম্পানি যদি কোনো পারফরমেন্স খুব খারাপ করে ফেলে প্রিভিয়াস ইয়ারের তুলনায়, এটি কেন হলো এটার প্রপার জাস্টিফিকেশন এবং এক্সপ্লেনেশন ডিরেক্টরসরা তাদের রিপোর্টে উল্লেখ করবেন যাতে শেয়ার হোল্ডাররা ব্যাপারটাকে বুঝতে পারে। এর পরের পয়েন্ট আমরা দেখছি স্টেটমেন্ট সামারাইজিং কি অপারেটিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল ডেটা ফর অ্যাটলিস্ট প্রিসিডিং 5 ইয়ার্স। অর্থাৎ আজকে হচ্ছে 2020 থেকে লাস্ট 5 ইয়ার্স অর্থাৎ 2016 থেকে 2020 পর্যন্ত কোম্পানির যে কি ফাইন্যান্সিয়াল ডেটা রয়েছে সেগুলোর একটি সামারি এবং কম্প্যারিজন রিপোর্ট তৈরি করে সেটি শেয়ার হোল্ডারদেরকে রিপোর্ট করতে হবে এবং এই কাজটি ডিরেক্টররা তাদের রিপোর্টের মাধ্যমে করে থাকবে। এর পরের পয়েন্ট আমরা দেখছি এক্সপ্লেনেশন অন দি রিজনস ইফ দি ইস্যুয়ার কোম্পানি হ্যাজ নট ডিক্লেয়ার্ড ডিভিডেন্ড ফর দি ইয়ার। অর্থাৎ কোনো কোম্পানি যদি সেই ইয়ারের জন্য যে ইয়ারে রিপোর্ট তৈরি করা হচ্ছে কোনো ডিভিডেন্ড ডিক্লেয়ার না করে, এটি হতে পারে ক্যাশ ডিভিডেন্ড বা স্টক ডিভিডেন্ড, সেক্ষেত্রে ডিরেক্টরসদেরকে শেয়ার হোল্ডার্সের কাছে রিপোর্ট করতে হবে যে কোন বেসিসে তারা এই বছর ডিভিডেন্ড দিচ্ছে না। এর পরের পয়েন্ট নাম্বার 20 আমরা দেখি টোটাল নাম্বার অফ বোর্ড মিটিংস হেল্ড ডিউরিং দি ইয়ার অ্যান্ড অ্যাটেন্ডেন্স বাই ইচ ডিরেক্টর। তো ভিউয়ার্স, আমি ভিডিও শুরুতেই বলেছি যে একটি কোম্পানি মেইনলি ওন করে শেয়ার হোল্ডার্সরা এবং শেয়ার হোল্ডার্সের রিপ্রেজেন্টেটিভ হিসেবে ডিরেক্টরসরা কোম্পানিকে রান করে। তো ডিরেক্টরসরা কতটুকু এফেক্টিভলি এবং এফিশিয়েন্টলি কোম্পানি রান করছে এটি কিন্তু বোঝার উপায় হচ্ছে কোম্পানির বোর্ড মিটিংয়ে তাদের পার্টিসিপেশন এবং কন্ট্রিবিউশন কেমন। তো এখানে এই পয়েন্টে দেখুন, এখানে এটাই বলা হয়েছে নাম্বার অফ বোর্ড মিটিংস হেল্ড ডিউরিং দি ইয়ার, অর্থাৎ একটি বছরে কতগুলো বোর্ড মিটিং হেল্ড হয়েছে এবং সেখানে অ্যাটেন্ডেন্স বাই ইচ ডিরেক্টর, প্রতিটি ডিরেক্টর কতবার অ্যাটেন্ড করেছে সেই মিটিংগুলো। তো এটির মাধ্যমে কিন্তু শেয়ার হোল্ডার্সরা জাজ করতে পারে যে ডিরেক্টরসরা কতটুকু অ্যাক্টিভ কোম্পানির ফিউচার স্ট্র্যাটেজি সাজানোর জন্য এবং পারফরমেন্স রিভিউ করার জন্য এবং তারা ঠিকভাবে পার্টিসিপেট করছে কিনা বোর্ড মিটিংগুলোতে। এর পরের পয়েন্টটি নাম্বার 21-এ আমরা দেখছি রিপোর্টস অন দি সেগ্রিগেশন অফ টোটাল নাম্বার অফ শেয়ার্স। অর্থাৎ কোম্পানিতে যে টোটাল নাম্বার অফ শেয়ার্স আছে এই শেয়ারগুলো কিভাবে সেগ্রিগেট করা এটিকে রিপোর্ট করতে হবে ডিরেক্টরসদের শেয়ার হোল্ডার্সদের কাছে। ফর এক্সাম্পল, একটি কোম্পানিতে যদি প্যারেন্ট কোম্পানি থাকে, প্যারেন্ট কোম্পানি কতটুকু হোল্ড করে, এছাড়া কোম্পানির যে টপ লেভেল এমপ্লয়িজ আছে সিইও, এমডি, সিএফও, হেড অফ অডিট এবং অন্যান্য যে এমপ্লয়িরা যারা টপ পজিশন হোল্ড করে তারা কত % শেয়ার হোল্ড করে এবং যদি কোনো শেয়ার হোল্ডার্স থেকে থাকে যার শেয়ার মিনিমাম 10% বা তার উপর, তার সম্পর্কে তার পার্টিকুলার্স দিতে হবে এবং সেই সাথে টপ 5 স্যালারিড পিপল যারা আছে, যারা সিইও, সি ক্যাটেগরি এমপ্লয়ি বা হেড অফ অডিট এইসব ক্যাটেগরি এমপ্লয়ির ভিতর পড়ে না, এটি ছাড়াও টপ 5 স্যালারিড এমপ্লয়িজ যারা আছে তাদের ক্ষেত্রেও কত % শেয়ার তারা হোল্ড করে এবং তাদের পার্টিকুলার্স উল্লেখ করতে হবে। এরপরে পয়েন্ট নাম্বার 22-তে আমরা দেখছি রিপোর্ট অন ডিসক্লোজার অফ ডিরেক্টরস ইন কেস অফ অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড রিঅ্যাপয়েন্টমেন্ট। অর্থাৎ
কোনো ফাইন্যান্সিয়াল ইয়ারে যদি কোনো ডিরেক্টর অ্যাপয়েন্ট করা হয় এবং রিঅ্যাপয়েন্টমেন্ট করা হয় তো সেক্ষেত্রে এটিকে ডিসক্লোজ করতে হবে যে আমার এই ইয়ারে এই ডিরেক্টর অ্যাপয়েন্ট করা হয়েছে এজিএমের মাধ্যমে অথবা রিঅ্যাপয়েন্ট করা হয়েছে একজন ডিরেক্টরকে সেই বিষয় সম্পর্কে ক্লিয়ারলি এক্সপ্লেনেশন ডিরেক্টরস রিপোর্ট টু শেয়ার হোল্ডার্স থাকতে হবে। তো ভিউয়ার্স, ডিরেক্টরস রিপোর্ট টু শেয়ার হোল্ডার্সে আরও কিছু হয়তো পয়েন্ট আছে, কিন্তু আমার মনে হয় এই 22টি পয়েন্ট জানা থাকলেই এনাফ। এবং যে সকল প্রতিযোগিতামূলক এক্সাম আছে, ফর এক্সাম্পল সিএস, সিএমএ অথবা সিএস, এইসব এক্সামে আমার মনে হয় এই 22টি পয়েন্ট জানা থাকলেই আপনি এই রিলেটেড কোশ্চেনের অ্যান্সার খুব ইজিলি দিতে পারবেন। আশা করি আজকের লেকচারটি থেকে ডিরেক্টরস রিপোর্ট টু শেয়ার হোল্ডার্স এর কন্টেন্টগুলো আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আপনাদের সকল কনফিউশন দূর হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, নেক্সট লেকচারে আমি আপনাদের সামনে কর্পোরেট গভর্নেন্স করেই আরেকটি পার্ট এক্সপ্লেন করব, আর সেটি হচ্ছে গভর্নেন্স অফ বোর্ড অফ ডিরেক্টরস অফ সাবসিডিয়ারি কোম্পানি। অর্থাৎ একটি প্যারেন্ট কোম্পানির যদি কোনো সাবসিডিয়ারি কোম্পানি থাকে, সেই কোম্পানির গভর্নেন্সটি প্যারেন্ট কোম্পানি কীভাবে এনশিওর করবে এটি, এবং এর সাথে সাথে এক্সপ্লেন করব অ্যাপয়েন্টমেন্ট ডিউটিস অ্যান্ড আদার রেগুলেশনস অফ এমডি, সিইও, সিএফও, সিএস, হেড অফ ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স। অর্থাৎ এই সকল এমপ্লয়ীদের অ্যাপয়েন্টমেন্ট কীভাবে হবে, তাদের ডিউটিস কী থাকবে এবং তাদের রেসপন্সিবিলিটিস কী থাকবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা ভিডিওটি দেখে এই বিষয়গুলো সম্পর্কে ভালো ধারণা নিতে পারবেন। আর ভিউয়ার্স, যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এবং ফেসবুক পেজে লাইক দেননি, তারা এখন ইউটিউব পেজে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন নিয়মিত পোস্টের নোটিফিকেশন পাওয়ার জন্য। সামনে আপনাদের জন্য আরও অনেক টিউটোরিয়াল নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।